নমস্কার, এলিট পলিটিক্স চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি বিশ্বজিৎ। ভারতের রাজনীতিতে কি অপরাধীকরণের ছায়া ক্রমশ আরো গভীর হচ্ছে? সুপ্রিম কোর্টে জমা পড়া একটি সাম্প্রতিক রিপোর্টে উঠে এসেছে চমকে দেওয়ার মতো পরিসংখ্যান। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে মোট 326 জন বর্তমান সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। শুধু তাই নয়, দেশের 28টি রাজ্যের মধ্যে 14 জন মুখ্যমন্ত্রীও তাদের নির্বাচনী হলফনামায় নিজেদের বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলার কথাও স্বীকার করেছেন। আর বর্তমান ও প্রাক্তন সাংসদ বিধায়কদের বিরুদ্ধে এরকম বিচারাধীন ফৌজদারি মামলার সংখ্যা দাঁড়িয়েছে 4192টি। কিন্তু প্রশ্ন হলো, এই মামলাগুলির কতগুলি গুরুতর? কেন বছরের পর বছর মামলা ঝুলে থাকছে? আর কেন সুপ্রিম কোর্টকে এই বিষয়টিতে বারবার হস্তক্ষেপ করতে হচ্ছে? আজকের ভিডিওতে আমরা পুরো বিষয়টি তথ্য ও পরিসংখ্যান সহযোগে তুলে ধরবো আপনাদের সঙ্গে। এই বিষয়টি এখন হঠাৎ করে লাইমলাইটে এসেছে মূলত একটি নতুন সুপ্রিম কোর্ট রিপোর্টের কারণে। বিষয়টি কোনো নতুন মামলা নয়, বরং বহুদিনের একটি মামলা। আইনি প্রক্রিয়ায় 17 আগস্ট 2026-এ জমা দেওয়া 26তম অ্যামিকাস কিউরির রিপোর্ট নতুন করে বিস্ফোরক পরিসংখ্যান সামনে নিয়ে এসেছে। সিনিয়র অ্যাডভোকেট বিজয় হংসরিয়া, যিনি এই মামলায় অ্যামিকাস কিউরি হিসাবে আদালতকে সহায়তা করছেন, তার 22তম অ্যামিকাস কিউরি রিপোর্ট সুপ্রিম কোর্টে 17 আগস্ট 2026 এর কাছাকাছি সময়ে দাখিল করা হয়। এই রিপোর্টের খবর প্রকাশ্যে আসে 17 আগস্ট এবং 18 আগস্ট 2026 মামলাটি 3 বিচারপতির বেঞ্চের সামনে শুনানির জন্য তালিকাভুক্ত ছিল। এই রিপোর্টের সবচেয়ে আলোচিত তথ্যগুলি হলো, লোকসভার 543 সাংসদের মধ্যে 251 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। রাজ্যসভার 233 সদস্যের মধ্যে অন্তত পক্ষে 75 জনের বিরুদ্ধে এই ফৌজদারি মামলা রয়েছে। অর্থাৎ 2 কক্ষ মিলিয়ে 326 জন বর্তমান সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে এবং বর্তমান ও প্রাক্তন সাংসদ বিধায়কদের বিরুদ্ধে মোট অন্তত পক্ষে 4192টি মামলা এখনো বিচারাধীন অবস্থায় পড়ে আছে। আরো গুরুত্বপূর্ণ বিষয় হলো, দেশের অন্তত 28টি রাজ্যের মধ্যে 14 জন মুখ্যমন্ত্রী তাদের নির্বাচনী হলফনামায় তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা উল্লেখ করেছেন। যারা রাজনীতির সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকবে, এটা অস্বাভাবিক কিছু নয়। কেননা এক্ষেত্রে অনেক সময় আমরা দেখতে পাই উদ্দেশ্য প্রণোদিতভাবে শুধুমাত্র রাজনৈতিক কারণে অনেক রাজনৈতিকবিদের বিরুদ্ধেই নানা ধরনের ফৌজদারি মামলা করা হয়। কিন্তু আমরা লক্ষ্য করছি এই রিপোর্টে যা উল্লেখ করা হয়েছে সেখানে গুরুতর মামলার সংখ্যাও কম নয়। যে মামলায় দোষী সাব্যস্ত হলে নন বেলেবল বা জামিন মুকুব পর্যন্ত নাও হতে পারে। লোকসভার 251 জনের মধ্যে 170 জনের বিরুদ্ধে এই রকম গুরুতর অপরাধের মামলা রয়েছে, যে অপরাধে দোষী সাব্যস্ত হলে কমপক্ষে 5 বছর বা তার বেশি কারাদণ্ড হতে পারে। রাজ্যসভার 75 জনের মধ্যে অন্তত পক্ষে 40 জনের বিরুদ্ধে এই রকম গুরুতর মামলা রয়েছে। অর্থাৎ শুধু মামলা আছে এভাবে দেখলে কিন্তু পুরো বিষয়টি বোঝা যাবে না। গুরুতর অপরাধের অভিযোগও একটি বড় অংশের সাংসদ এবং বিধায়কদের বিরুদ্ধে কিন্তু রয়েছে। এই রিপোর্টের সবচেয়ে চাঞ্চল্যকর অংশগুলি হলো, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ওঠা ফৌজদারি মামলা। 28টি রাজ্যের মধ্যে 14টি রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলার কথা নিজেরাই ঘোষণা করেছেন। এই রিপোর্ট অনুযায়ী তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি, তার বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা রয়েছে 89টি। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ফৌজদারি মামলার সংখ্যা রয়েছে 29টি। কর্ণাটকের মুখ্যমন্ত্রী DK শিবকুমার, তার বিরুদ্ধেও ফৌজদারি মামলার সংখ্যা রয়েছে 19টি। তবে আবারও একবার স্মরণ করিয়ে দিতে চাই, এগুলি শুধুমাত্র অভিযোগ বা মামলা
দোষী সাব্যস্ত হওয়া নয়, কোনো ব্যক্তির বিরুদ্ধে মামলা থাকা মানেই তিনি অপরাধী প্রমাণিত হয়েছেন এমনটি কিন্তু নয়। এই পর্যন্ত যা তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এখানেই যদি আমি আমার ভিডিওটি শেষ করে দিই, তাহলেই দেখবেন বামপন্থীরা রে রে করে তেড়ে আসবে এবং বলবে আমাদের রাজ্য বিজেপি শাসিত রাজ্য এবং বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর 29টি ফৌজদারি মামলা রয়েছে, ফলে তার একদিনও আর মুখ্যমন্ত্রীর পদে থাকার অধিকার নেই, তাকে এখনই ইস্তফা দিতে হবে। কিন্তু আমি এর পরে যে তথ্য তুলে ধরব তা শোনা মাত্রই এই বামপন্থীরাই ল্যাজ গুটিয়ে গর্তে ঢুকে যাবে। এই রিপোর্টে রাজ্য ভিত্তিক সাংসদদের যে তথ্য তুলে ধরা হয়েছে তা হলো কেরল 20 জন সাংসদের মধ্যে 19 জনের বিরুদ্ধেই বড়সড় ফৌজদারি মামলার অভিযোগ রয়েছে, অর্থাৎ প্রায় 95% সাংসদের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে। এর মধ্যে 11 জনের বিরুদ্ধে গুরুতর মামলা রয়েছে। তেলেঙ্গানা 17 জন লোকসভার সাংসদের মধ্যে 14 জনের বিরুদ্ধে মামলা রয়েছে, যা প্রায় 82%। উড়িষ্যার 21 জন সাংসদের মধ্যে 16 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, অর্থাৎ 76%। ঝাড়খণ্ড 14 জন সাংসদের মধ্যে 10 জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, অর্থাৎ 71%। তামিলনাড়ু 39 জন সাংসদের মধ্যে 26 জনের বিরুদ্ধেই ফৌজদারি মামলা রয়েছে, যা প্রায় 67%। এছাড়াও উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, বিহার, কর্ণাটক ও অন্ধ্রপ্রদেশের মতো বড় রাজ্যগুলিতেও উল্লেখযোগ্য সংখ্যক সাংসদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে একাধিক। এবার আসুন আমরা একটা শব্দ প্রায় বলছি যে অ্যামিকাস কিউরির রিপোর্ট। এই অ্যামিকাস কিউরি একটি ল্যাটিন শব্দ, এর অর্থ হলো আদালতের বন্ধু, ফ্রেন্ড অব দি কোর্ট। সহজ ভাষায় আদালতকে কোনো জটিল বা গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য, আইনগত বিশ্লেষণ বা সহায়তা দেওয়ার জন্য আদালত যাকে নিযুক্ত বা মতামত দিতে আহ্বান করে তাকেই অ্যামিকাস কিউরি বলা হয়। আর সুপ্রিম কোর্ট নিযুক্ত এই অ্যামিকাস কিউরি হলেন সিনিয়র অ্যাডভোকেট মাননীয় বিজয় হংসরিয়া। তার কি ভূমিকা? অ্যামিকাস কিউরি সাধারণত মামলার কোনো পক্ষের হয়ে সরাসরি লড়াই করেন না, আদালতের সামনে নিরপেক্ষ আইনগত তথ্য ও বিশ্লেষণ তুলে ধরেন। বিভিন্ন নথি, পরিসংখ্যান ও আইনি অবস্থান আদালতের সামনে উপস্থাপন করতে পারেন, আদালতকে সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেন। বিশেষ করে জনস্বার্থ বা সাংবিধানিক গুরুত্বপূর্ণ মামলায় তার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি সরকারের আইনজীবীও নন, বিরোধী পক্ষের আইনজীবীও নন। তার কাজ আদালতকে বিষয়টি বুঝতে এবং উপযুক্ত তথ্য ও নির্দেশ দিতে সহায়তা করা। মনে রাখতে হবে, এটি রাজনীতির সঙ্গে যুক্ত কোনো বিষয় নয়, এটি কোনো নতুন করে শুরু হওয়া মামলা নয়। এর পেছনে রয়েছে সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে বিচারাধীন ফৌজদারি মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার জন্য চলা একটি পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন বা PIL। এই PILটি আইনজীবী তথা বিজেপি নেতা অশ্বিনী কুমার উপাধ্যায় করেছিলেন। বিজয় হংসরিয়াকে আদালত এখানে অ্যামিকাস কিউরি হিসাবে এই মামলার সহায়তা করার জন্য দায়িত্ব অর্পণ করেছিলেন। দেশের সর্বোচ্চ আদালত বা সুপ্রিম কোর্ট বহু বছর ধরে এই মামলায় জানতে চাইছে দেশের MP ও MLAদের বিরুদ্ধে ফৌজদারি মামলা এত দীর্ঘদিন ধরে কেন ঝুলে রয়েছে এবং এগুলি দ্রুত কিভাবে নিষ্পত্তি করা যায় বা শেষ করা যায়। আর ঠিক এই কারণেই অ্যামিকাস কিউরি মাননীয় হংসারিয়া বিভিন্ন হাইকোর্ট থেকে তথ্য সংগ্রহ করে নিয়মিত রিপোর্ট আদালতের কাছে জমা দেন। এবারের যে রিপোর্টটি তিনি 17 আগস্ট জমা দিয়েছেন সেটি ছিল 22তম রিপোর্ট। আর এই 22তম রিপোর্টে সিনিয়র অ্যাডভোকেট এবং অ্যামিকাস কিউরি মাননীয় বিজয় হংসরিয়া শুধু পরিসংখ্যান দেননি, মামলাগুলি দ্রুত কি করে শেষ করা যায় সেই জন্য তিনি বেশ কিছু পদক্ষেপেরও প্রস্তাব দিয়েছেন। সবথেকে আলোচিত প্রস্তাবগুলির মধ্যে অন্যতম হলো বিশেষ আদালত গঠন। MP MLAদের বিরুদ্ধে ফৌজদারি মামলাগুলি দ্রুত নিষ্পত্তির জন্য ডেডিকেটেড বা স্পেশাল কোর্ট ব্যবস্থাকে কার্যকর করার প্রস্তাব তিনি দিয়েছেন। রিপোর্টে বিশেষ আদালতের মাধ্যমে মামলাগুলিকে 1 বছরের মধ্যেই শেষ করার ব্যবস্থা করারও সুপারিশ তিনি করেছেন। অভিযুক্ত ব্যক্তি, সাংসদ, বিধায়ক, মুখ্যমন্ত্রী পরপর যদি 2টি শুনানিতে আদালতে হাজির না হন
তাহলে তার বিরুদ্ধে নন বেলেবল ওয়ারেন্ট বা NBW জারির নির্দেশ দেওয়ারও প্রস্তাব দিয়েছেন হংসরিয়া। এখানে একটি বিষয় পরিষ্কার করে আমাদের বুঝে নেওয়া দরকার, এই রিপোর্টকে সরাসরি বিজেপি বনাম অপোজিশন এই রিপোর্ট হিসাবে দেখলে চলবে না, কারণ সংখ্যাগুলি বিভিন্ন দলের নির্বাচিত প্রতিনিধিদের নিয়েই। মূল প্রশ্ন হচ্ছে, ভারতের আইনসভায় অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিদের এত বড় উপস্থিতি কেন? আর দ্বিতীয় অন্যতম বড় প্রশ্ন, মামলা যদি বছরের পর বছর ঝুলে থাকে তাহলে নির্বাচিত জনপ্রতিনিধিদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া কিভাবে দ্রুত শেষ করা যায়? এখানেই সুপ্রিম কোর্টের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমগ্র আলোচনায় তাহলে ভারতীয় গণতন্ত্রের সামনে আসল প্রশ্ন কি? আজকের তথ্য আমাদের সামনে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দিচ্ছে। রাজনৈতিক দলগুলি কেন এমন প্রার্থীদের নির্বাচনে টিকিট দেয় যাদের বিরুদ্ধে গুরুতর ফৌজদারি মামলা রয়েছে? দ্বিতীয় প্রশ্ন, আইনসভায় অপরাধমূলক মামলার অভিযোগ থাকা সত্ত্বেও জনপ্রতিনিধিদের সংখ্যা কিভাবে কমানো যাচ্ছে না? তৃতীয় প্রশ্ন, বছরের পর বছর মামলা ঝুলে থাকলে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা আর কতদিন অটুট থাকবে? 326 জন বর্তমান সাংসদের বিরুদ্ধে মামলা, 14 জন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা, 4192টি বিচারাধীন মামলা। এই সংখ্যাগুলি নেহাত কম নয়, নিঃসন্দেহে একটি বিরাট বড় সংখ্যা। তাই কোনো রাজনৈতিক দলকে আক্রমণ না করেও একটি প্রশ্ন বারবার করতে ইচ্ছা হচ্ছে, ভারতের গণতন্ত্র কি এমন একটি ব্যবস্থা তৈরি করতে পারবে যেখানে অপরাধের অভিযোগ থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত ও নিরপেক্ষ বিচার হবে, আবার নির্দোষ ব্যক্তি ও বিচার শেষ হওয়ার আগে রাজনৈতিকভাবে দোষী সাব্যস্ত হবেন না? সুপ্রিম কোর্টের নজরদারি এবং এই নতুন রিপোর্ট সেই বিতর্ককেই আবারও সামনে নিয়ে এসেছে। আপনাদের কি মনে হয়, সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দ্রুত শেষ করার জন্য আর কি কি বিশেষ ব্যবস্থা আদালতের বাধ্যতামূলকভাবে করা উচিত? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আমি আবারও ফিরে আসবো ভারতের রাজনীতি ও বিশ্ব রাজনীতির নানা গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।